বাংলাদেশের ইতিহাসের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ১১তম রাষ্ট্রপতি, দেশের ইতিহাসে সংসদীয় পদ্ধতির সরকারের ১৩তম রাষ্ট্রপতি। ১৯৯১ সালে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রবর্তনের পর রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা প্রবর্তিত হয়েছিল। সেই বিধির অধীনে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার জাতীয় সংসদ সদস্যদের। ১৯৯১ সালে সংসদ সদস্যদের ভোটে প্রথমবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস। দীর্ঘ ৩৫ বছর পর আবারও একই পদ্ধতিতে মানে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিএনপির আরেক মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাঝখানে ৭ জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কারণ সংসদের বিরোধী দল রাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থী মনোনয়ন দেয়নি সে সময়। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্ণাঢ্য এক রাজনৈতিক ব্যক্তিত্ব। বিএনপির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে ১৫ বছর তিনি দলটির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠার পর বিএনপির ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে, সবচেয়ে বৈরী সময়ে মির্জা ফখরুল মহাসচিবের দায়িত্ব পালন করেন। মহাসচিব হিসেবে তিনি আওয়ামী লীগ সরকারের ১৫ বছর ১১১টি রাজনৈতিক মামলা মোকাবেলা করেছেন, কারাবরণ করেছেন ১১ বার। তিনি এমন সময় বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন যখন দেশে গণতন্ত্রের ছদ্মাবরণে একটি স্বৈরাচারী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত। তিনি এমন সময় মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন যখন বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারের অন্ধ প্রকোষ্ঠে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে নির্বাসিত। ২০১৮ সাল থেকে ২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত এক অর্থে বিএনপির ঐক্যের প্রতীক হিসেবেই কাজ করেছেন তিনি। হত্যা, গুম, হামলা, মামলা এবং শত অত্যাচারের মধ্যেও রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে ঐক্যবদ্ধ ছিল তার কৃতিত্ব মির্জা ফখরুলকে অবশ্যই দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে হয়তো সমাপ্তি ঘটবে বাংলাদেশের রাজনীতির এক অসামান্য অধ্যায়ের। কঠিন সময়ে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করতে গিয়ে মির্জা ফখরুল নিজেকে প্রতিষ্ঠা করেছেন জাতীয় রাজনীতিতে সর্বজন বিদিত ও গ্রহণযোগ্য এক রাজনৈতিক হিসেবে। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ধারাবাহিক অবস্থান, শালীন রাজনৈতিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে মির্জা ফখরুলের গ্রহণযোগ্যতা দলমতের ঊর্ধ্বেই জায়গা করে নিয়েছে। ১৯৪৮ সালে ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল। ৬০-এর দশকে ছাত্র রাজনীতির মাধ্যমেই তার রাজনীতিতে হাতেখড়ি। যুক্ত ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৭২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যোগ দেন শিক্ষা ক্যাডারে। ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের আকাঙ্ক্ষা তাকে বেশি দিন পেশাগত জীবনের গণ্ডিতে আটকে রাখতে পারেনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তিনি তার ক্যাবিনেটের অন্যতম মন্ত্রী এসএ বাড়ি এটির ব্যক্তিগত সচিব হিসেবে প্রথমবারের মতো বিএনপির রাজনীতির সংস্পর্শে আসেন। ১৯৮২ সালে জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসন জারি পর্যন্ত মির্জা ফখরুল এসএ বাড়ি এটির ব্যক্তিগত সচিব হিসেবে কর্মরত ছিলেন। সামরিক শাসনের সময় মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে ফিরে ঠাকুরগাঁও সরকারি কলেজে অধ্যাপনা শুরু করেন। ১৯৮৬ সালে সরকারি চাকরি থেকে ইস্তফা দেন, বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। পারিবারিক ঐতিহ্যটা ছিলই, সেটাকেই মির্জা ফখরুল ব্যবহার করেন তার রাজনীতিতে। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে প্রথমবারের মতো ঠাকুরগাঁও ১ আসন থেকে সংসদ নির্বাচন করেন মির্জা ফখরুল, যদিও নির্বাচিত হতে পারেননি। ১৯৯৬ সালের সংসদ নির্বাচনেও তিনি ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচন করে হেরে যান। ২০০১ সালে মির্জা ফখরুল প্রথমবারের মতো নিজ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা জিয়ার দ্বিতীয় সরকারে তিনি প্রথমে কৃষি প্রতিমন্ত্রী ও পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রিত্ব তাকে নিয়ে আসে জাতীয় রাজনীতির কেন্দ্রে। ২০০৭ সালে 1/11 পরবর্তী সময়ে বিএনপির কঠিন পরিস্থিতিতে দলের মহাসচিবের হাল ধরেন প্রথমে এএসএম হান্নান শাহ ও পরবর্তী সময় খন্দকার দেলোয়ার হোসেন।
2011 সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া সবাইকে কিছুটা অবাক করেই মির্জা ফখরুলকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেন। 2009 সালে অবশ্য মির্জা ফখরুল যুগ্ম মহাসচিব হয়েছিলেন। 2011 থেকে 2016 পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে 2016 সালে হয়ে যান মহাসচিব। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া কারাগারে গেলে মির্জা ফখরুলই হয়ে ওঠেন মাঠের রাজনীতিতে বিএনপির প্রধান মুখ। রাজপথের আন্দোলন, রাজনৈতিক কর্মসূচি, গ্রেপ্তার, মামলা, একটির পর একটি প্রতিকূলতা এসেছে তার সামনে, কখনো কারাগারে, কখনো আদালতের বারান্দায়, কখনো বা রাজপথে। দীর্ঘ সময় ধরে বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থনীতি ও সাহিত্যের প্রতি মির্জা ফখরুলের রয়েছে গভীর অনুরাগ। তার ব্যক্তিত্বে যেমন রয়েছে রাজনৈতিক দৃঢ়তা, তেমনি রয়েছে মানবিকতার কোমল স্পর্শ। আর এ কারণেই রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী শিবিরের অনেকের কাছেও তিনি পেয়েছেন ব্যক্তিগত শ্রদ্ধা ও সম্মান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যাত্রা তাই শুধু একটি রাজনৈতিক জীবনের গল্প নয়, এটি এক ধৈর্যের গল্প, ত্যাগের গল্প। তার এই যাত্রা প্রতিকূলতার বিরুদ্ধে সোজা দাঁড়িয়ে থাকার গল্প, দীর্ঘ রাজনৈতিক পরীক্ষার মধ্যেও আস্থা ধরে রাখার গল্প। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচন একজন বর্ণাঢ্য ও সর্বজন শ্রদ্ধেয় রাজনীতিকের দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠান, একজন রাজনীতিকের প্রতি বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান।